নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি বেদজ্ঞান আয়ুর্বেদের এই অনুষ্ঠান। আপনারা অধীর আগ্রহে বসে রয়েছেন আমরা জানি, তার কারণ এই একটি অনুষ্ঠান যেখান থেকে আমরা সুস্বাস্থ্যের কথা বলি, আপনারা কিভাবে ভালো থাকবেন তার বার্তাটা দিই। আপনাদের শরীরে নানাবিধ যে রোগ জ্বালাগুলো বাসা বেঁধেছে, নানা চিকিৎসার পরেও তার থেকে আপনি মুক্তি পাচ্ছেন না, আয়ুর্বেদের মাধ্যম দিয়ে কিভাবে আপনি তার থেকে সুরাহা পাবেন তার কথা বলি এই অনুষ্ঠানে। আজকেও তার ব্যতিক্রম হবে না। তবে আজকে যে রোগটার কথা আমরা বলতে যাচ্ছি, সেই রোগটাকে এক কথায় ব্যাখ্যা করা খুব কঠিন। বলা যেতে পারে অত্যন্ত সন্তর্পণে যে রোগটি খুব লুকিয়ে আপনার শরীরে ঢুকে পড়ে, আপনি প্রথমে টেরই পান না যে এই রোগটি আপনার শরীরে ঢুকে পড়েছে। কিন্তু ওই একটি রোগ আপনার শরীরে যদি একবার ঢুকে পড়ে, তাহলে ওই একটি রোগ আরও 10টা রোগকে আমন্ত্রণ জানিয়ে আপনার শরীরে প্রবেশ করায়। আর যখন সেটা আপনি বুঝতে পারেন, তখন আপনার আর কিছু করার থাকে না। এবং বলা যায় যে ওই সন্তর্পণে লুকিয়ে ঢুকে পড়া রোগটি আপনার শরীরকে ভেতরে ভেতরে শুধু খাচ্ছে তা নয়, অন্যকেও অন্য রোগগুলোকেও খাবার সুযোগ করে দিচ্ছে। এমন কোনো রোগ আপনার শরীরে নেই তো? আমি হলফ করে বলতে পারি, এই পশ্চিমবঙ্গের প্রায় 100 জনের মধ্যে হয়তো 40 জন কিংবা তার থেকে বেশি পার্সেন্টেজ গিয়ে দাঁড়াবে যাদের শরীরে এই রোগ ঢুকে পড়েছে, যারা জানেন। আবার একটা পার্সেন্টেজ এখনও আছে যাদের শরীরে আছে কিন্তু তারা জানেন না। কিন্তু সত্যিই কি এই রোগকে অ্যারেস্ট করা সম্ভব? এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব? আজকের আলোচনায় আসব। রোগটির নাম ডায়াবেটিস। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আর বলার দরকার নেই। রয়েছেন আজকেও আমাদের সঙ্গে বেদজ্ঞান আয়ুর্বেদের কর্ণধার প্রাণপুরুষ ডক্টর সুলতান খান। স্যার, আপনাকে আরও একবার অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসবার জন্য। ডায়াবেটিস, যেটা আমি বলছিলাম স্যার, যে এই মুহূর্তে এই রোগটি বাঙালি মানেই গ্যাস অম্বল অ্যাসিডিটি একটা সমস্যা, আবার বাঙালি মানেই এখন কোথাও যেন ডায়াবেটিস হয়ে উঠছে এবং এইটা ঘরে ঘরে ঢুকে পড়ছে। আগে একটা আমরা জানতাম যে একটা জিন গঠিত, বাপ মায়ের থাকলে ছেলের হতে পারে বা মেয়ের হতে পারে, এখন না থাকলেও হতে পারে আর কি। তো প্রথম কথা হচ্ছে যে এই ডায়াবেটিসটা সত্যি কি শুধু জিন ঘটিত রোগ, নাকি বাবা মায়ের কারোর না থাকলেও পরবর্তী প্রজন্মের রোগটা হতে পারে? জেনেটিক কজ তো রয়েছে, তার সঙ্গে আমাদের লাইফস্টাইল এমন তার একটা দায় রয়েছে, তার সঙ্গে অনেক কিছু ছোটো ছোটো সমস্যা যেটা কিন্তু আমরা ইগনোর করি বা নেগলেক্ট করি, সেখান থেকে কিন্তু আমরা একটা ডায়াবেটিক পেশেন্ট হয়ে যেতে পারি। যেমন আমরা অনেকবার আমি এখানে ফ্যাটি লিভার বা পিসিওএস নিয়ে আমি এখানে প্রোগ্রাম করেছি, যেটা কিন্তু ইগনোর করলে ইন ফিউচারে গিয়ে আমরা কিন্তু একটা ডায়াবেটিক পেশেন্ট হতে পারি। আর আমরা এখানে খুব কম বয়সের পেশেন্টও কল পেয়েছি, যারা 22 বছর, 23 বছর, 24 বছর, যাদের কিন্তু ফ্যাটি লিভারের সমস্যা হয়ে গেছে বা পিসিওএস মতন একটা সমস্যা হয়ে গেছে। তারা যখন ঠিকঠাক চিকিৎসা করে রোগটাকে ঠিকঠাক করতে পারে না, তখন আলটিমেটলি একটা পেশেন্ট ডায়াবেটিস হয়ে যেতে হয়। তাহলে জেনেটিক একটা কজ হয়েছে, কিছু রোগ রয়েছে তার পিছনে কাজ, তারপর হচ্ছে আমাদের লাইফস্টাইল একটা কজ আছে, যার জন্য আমরা কিন্তু ডায়াবেটিস হয়ে যেতে পারি। বেশ, এইবার ঘটনা হচ্ছে যে ধরুন আমরা খুব ভালো করেই জানি, এই রোগগুলো এত কমন রোগ যে এই রোগগুলোর কিছু সম্পর্কে ধারণা সাধারণ মানুষের রয়েছে। যেমন ফাস্টিং পিপি, এটা করলে আমরা জানি যে সুগার কতটা রয়েছে না রয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে এই ফাস্টিং পিপিটা তাহলে কি কোনো একজন ব্যক্তির একটা নির্দিষ্ট টাইমের পর পর করে যাওয়া উচিত, যে আদৌ সে ঢুকলো কিনা? এটা তো হেলথ কনসিয়াস ব্যাপার। যারা কিন্তু অনেক লোক রয়েছে যারা কিন্তু রুটিনভাবে বছরে 1-2 বার 6 মান্থ পর তারা রুটিন একটা চেক আপ করিয়ে নেয় যে আমার শরীর বা আমার শরীরের অর্গানস কেমন রয়েছে। কেন কি ফ্যামিলিতে যখন ডায়াবেটিস রানিং করছে বা ফ্যামিলিতে ক্যান্সার রানিং করছে বা ফ্যামিলিতে থাইরয়েড প্রবলেম রয়েছে, তো নেক্সট জেনারেশনকে সেটা কিন্তু আপডেটে থাকা উচিত যে আমার শারীরিক অর্গানসগুলো যেটা রয়েছে তার ভিতরে কোনো চেঞ্জেস আসছে কিনা। সেই জন্য আপনি পিপি ফাস্টিং বলুন বা HbA1c রিপোর্ট বলুন, এটা অনেক লোকই রয়েছে যারা কিন্তু সময় সময়তে চেক করে নেয়। আর এটা কিন্তু খুব ভালো একটা জিনিস, কেন কি আপনি যখনই এই সমস্যাটা আপনি যখন আর্লি স্টেজে দেখতে পারবেন, তাকে প্রি ডায়াবেটিক কেস বলা হয়, যেখানে কিন্তু আপনাকে ইমিডিয়েটলি আপনার লাইফস্টাইলটাকে আপনি চেঞ্জ করতে পারলে আপনাকে কিন্তু কোনো ওষুধে হাত দিতে হবে না, সেখান থেকে কিন্তু আপনি রিকভার করে যাবেন। মিনস আপনি খাওয়া দাওয়াতে কন্ট্রোল করলেন, ক্যালোরিসে কন্ট্রোল করলেন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি আপনি বাড়িয়ে দিলেন, এক্সারসাইজ করছেন, যোগা প্রাণায়াম করছেন, আপনি প্রপারলি রাত্রেবেলা যে 6 থেকে 7 ঘন্টা ঘুমানো উচিত সেই স্লিপগুলো আপনি নিচ্ছেন,
তো তাতে আপনি দেখা যায় যে রোগটা আপনার কিন্তু রিভার্সিবল হয়ে যায়। কিন্তু যারা কিন্তু এই প্রপার চেক আপে থাকে না বা সিমটমসগুলোকে ইগনোর করে, দেখা যায় তারা কিন্তু এমন সিচুয়েশনে গিয়ে দাঁড়ায় যেখানে কিন্তু পিপি ফাস্টিং মানে 500 পর্যন্ত চলে যায়, 400 পর্যন্ত চলে যায়, যেখানে কিন্তু ইমিডিয়েটলি মেডিসিনে কিন্তু পেশেন্টকে দিতে হয়। বেশ, এবার প্রশ্ন হচ্ছে যে ধরুন অনেকেই এটা বলে এই ডায়াবেটিস আছে, মিষ্টি খাবেন না। আমার প্রশ্ন হচ্ছে যে ধরুন অনেকেরই তো মিষ্টি খাওয়ার একটা লোভ থাকে, প্রবণতাও থাকে। তো এই মিষ্টি যদি কেউ খায়, বেশি খায়, অতিরিক্ত খায়, তার কি ডায়াবেটিস হতে পারে? দেখুন, যারা ডায়াবেটিস তাকে শহর মিষ্টি খেতে না না, পারে। যারা ডায়াবেটিস নয় এরকম কোনো ব্যক্তি যদি ক্রমাগত মিষ্টি খেতে থাকে, সে বা মিষ্টি খাওয়ার প্রবণতা তার বেশি থাকে, তার কি ডায়াবেটিস হতে পারে? না না, এমন কিছু নেই। আপনি যত ইচ্ছা আপনি খেতে পারেন, কিন্তু হয়ে যাওয়ার পর আপনাকে রেস্ট্রিক্ট করতে হবে। হয়ে যাওয়ার পর তো সেটা আপনাকে হয়ে যাওয়ার পর আপনাকে রেস্ট্রিক্ট করতে, না হওয়ার আগে আপনি খেতে পারেন, সেটা কোনো বাউন্ড নেই, কিন্তু হয়ে যাওয়ার পর আপনাকে রেস্ট্রিক্ট করতে পারেন। অলরেডি আপনার শরীরে ইনসুলিন সিক্রেশন কমে গেছে, আপনার অলরেডি গ্লুকোজ লেভেল বেশি রয়েছে, তো তার উপর আপনি অবভিয়াসলি যখন আপনি এই গ্লুকোজটা বাড়াবেন, সুগার লেভেলটা বাড়াবেন, তো আলটিমেটলি সেখানে কিন্তু আপনার এই পেনক্রিয়াসে ইনসুলিনের উপর আর বেশি সমস্যা আসবে। এই জন্য ডায়াবেটিস হয়ে যাওয়ার পর আপনাকে পুরোপুরি কন্ট্রোলে চলে আসতে হবে, তার আগে আপনি খেতে পারেন। বেশ, এইবার একটা সচেতনতার জায়গা মানুষের মধ্যে যে তৈরি হয়নি সেটা বলবো না। অনেকেই বলছেন যে চিনি খাওয়াটা খুব খারাপ জিনিস, চিনিটা ছেড়ে দেওয়া বেটার। অনেকে এখন চিনি টিনি ছেড়েও দিচ্ছেন, যারা বিশেষ করে জিম টিমে যাচ্ছেন তারা সেখান থেকেও জানতে পারছেন যে চিনি খাওয়া ছেড়ে দিতে হবে, চিনি খাওয়া ছেড়ে দিচ্ছেন। এই চিনি খাওয়া ছেড়ে দিলে কি সুগার হতে পারে? মানে সুগার খাওয়া ছেড়ে দিলে সুগার হতে পারে? দেখুন, সুগারে আমি যে কারণগুলো বললাম, বেসিক্যালি ওই কারণগুলো রয়েছে। আপনি চিনি খাচ্ছেন, যে কোনো খাবার আপনি যখন লিমিটে বাইরে যখন খাবেন, সেটা কিন্তু শরীরকে ক্ষতি করবে। আর আপনি লিমিটে যখন নেবেন, তার কিন্তু কোনো সমস্যা নেই। চিনি বলুন, নুন বলুন, এটা আপনি একটা লিমিটে আপনাকে নিতে হবে। কিন্তু আপনি যখনই এক্সেস, সকালবেলা উঠে আপনি গ্লুকোজ না নিলে আপনার ব্রেন সেরকম ফাংশন করবে না। আপনি যেরকম কার্বোহাইড্রেট, প্রোটিন সমস্ত খাবার নিচ্ছেন, আপনাকে গ্লুকোজও নিতে হবে। আপনি গ্লুকোজ না নিলে আপনার শরীর সেরকম কাজ করবে না। তো এই জন্য আপনি যখন লেভেল থেকে বেশি অ্যাক্সেস করে যখন আপনি নিচ্ছেন, সারাদিনই আপনি খেয়ে যাচ্ছেন কোনো না কোনো মাধ্যমে, কেন আমরা ভাবি যে দুবেলা চা খেয়েছি তো চিনি কোথায় খাচ্ছি, কিন্তু তার পাশে আমরা দেখতে পাচ্ছি প্যাকেট জুস খেয়ে নিলাম, একটা কোল্ড ড্রিঙ্ক খেয়ে নিলাম, তো তার মধ্যেও তো কন্টেন্ট রয়েছে সুগার। তো এটা আমরা হিসাবই করছি না। এক্স্যাক্টলি, এটা আমরা কিন্তু মেজার করি না। আমরা মেজার করি, আমরা তো দুবেলা চা খাই, আমরা ওটাই মেজার করি। কিন্তু আমরা যে প্যাকেট ফুডগুলো বা কোল্ড ড্রিঙ্কস বা বেভারেজগুলো খাই, সেখানে কিন্তু সুগারের প্রচুর পরিমাণে কিন্তু কন্টেন্ট থাকে। এটা কিন্তু এই জন্য আমাদেরকে এটা বুঝতে হবে যে আমরা যে খাওয়া দাওয়া করছি, কোনো খাবার এমন তো নেই যে বেশি হয়ে যাচ্ছে, বা এমন না যে কিছু খাবার আমাদের কমে যাচ্ছে। তার জন্য একটা এক্সপার্ট অ্যাডভাইসটা খুব ইম্পর্টেন্ট হয়েছে। বেশ, এইবার ধরুন যদি ডায়াবেটিস হয়, তাহলে মোটামুটি করে কি কি ধরনের উপসর্গ আমাকে জানান দিতে পারে, এই রে মালটা বোধহয় ঢুকে গেছে শরীরে? দেখুন, ডায়াবেটিসে খুব ক্লিয়ার কাট সিমটমস রয়েছে, যেটা আপনি খিদে পেলে খাচ্ছেন, তারপর আপনি খিদে পাচ্ছেন, জল খাচ্ছেন, তারপর আপনি জলের পিপাসা পাচ্ছেন, আপনি বারে বারে আপনাকে ইউরিনে যেতে হচ্ছে, স্পেসিফিকলি রাত্রেবেলা, তারপর হচ্ছে ইউজুয়াল ওয়েট লস হয়ে যাচ্ছে। আপনার একটা ওয়েট ছিল, সাডেন করে আপনাকে লোক দেখে বলছে কী ব্যাপার, আপনি রোগা হয়ে যাচ্ছেন কেন? আপনার সাডেনলি ওয়েট লস হয়ে যাচ্ছে, আপনি খুব লেথার্জি ভাব, আপনি কোনো কাজে এনার্জি পাচ্ছেন না। অনেক সময় দেখা যায় যে আমাদের এমন শরীরে কোনো আঘাত লেগে গেছে বা কাট লেগে গেছে, সেটা কিন্তু তাড়াতাড়ি শুকাচ্ছে না। সেখান থেকেও আমরা দেখি, আমরা ডায়াবেটিক পেশেন্ট মানে পিপি ফাস্টিং করে দেখা যায় যে পেশেন্টটা ডায়াবেটিক পেশেন্ট হয়ে গেছে। তো এই কিছু লক্ষণগুলো রয়েছে যে যার মধ্যে দেখলেই আমাদেরকে ইমিডিয়েটলি পিপি ফাস্টিংটা করে নেওয়া উচিত। ওয়ান্ডারফুল। তাহলে বুঝতেই পারছেন যে যে উপসর্গগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করলাম সেগুলো কিন্তু ভেরি ভাইটাল। ফলে এই ধরনের সমস্যা যারা আপনারা অনুভব করছেন, আপনাদের হচ্ছে কিনা যদি একবার ভালো করে দেখুন। যদি হয়ে থাকে কোনো একটি, তাহলে কিন্তু ফেলে রাখবেন না বা এটা ভাববেন না ও ঠিক হয়ে যাবে বা এটা নর্মাল কোনো ব্যাপার নয়, হতে পারে কিছুই হলো না, কিন্তু যে বলে না সাবধানের মান নেই। তো ফলে যেটা স্যার বললেন যে এটা টেস্ট করে দেখে নেওয়াটা খুব জরুরি যে ঢুকেছে কি ঢোকেনি। এবার ধরুন ঢুকে গেল, এই ঢুকে যাওয়ার পরে তো অনেকগুলো স্টেজ থাকে আমি যতটুকু জানি। তো প্রথম স্টেজ যদি ধরা পড়লো যে এই রে সুগার লেভেলটা বেড়েছে, এটা কি কন্ট্রোল করা সম্ভব বা কমিয়ে দেওয়া সম্ভব বা সারিয়ে দেওয়া সম্ভব? দেখুন, আমরা 3 ধরনের পেশেন্ট দেখি। একটা হচ্ছে প্রি ডায়াবেটিক, একটা হচ্ছে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট, একটা হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট। 3 ধরনের পেশেন্ট আমরা দেখি বা মানে খুব কমনলি আমাদের চেম্বারও আমরা পাই। তো
তো প্রি ডায়াবেটিক যারা থাকে মানে এই যে সুগার বর্ডারটা জাস্ট ক্রস করেছে তাদেরকে খুব ইজিলি উইদাউট মেডিসিন তারা নিজেকে রিভার্স করতে পারে। উইদাউট মেডিসিনে হাত দেওয়াই দরকার পড়বে না, সে নিজেকে রিভার্স করতে পারেন খাওয়া দাওয়া কন্ট্রোল করে অ্যান্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়িয়ে। আর রাত্রেবেলা ঠিকঠাক ঘুম, স্ট্রেস টেনশন লেভেলটা কমাতে হবে, তাতে ওরা নিজেকে রিকভার করতে পারে। সেকেন্ড পেশেন্ট যেটা খুব কমনলি আমরা দেখি সেটা হচ্ছে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট আচ্ছা, টাইপ 2 ডায়াবেটিস, নন ইনসুলিন, two. ইয়েস টাইপ 2 ডায়াবেটিস নন ইনসুলিন ডিপেন্ডেন্ট পেশেন্ট, যারা আমরা ম্যাক্সিমাম পেশেন্ট এটাই পাই। কেন কি সুগারটা ধরা পড়েছে মানে ইনসুলিন সিক্রেট হচ্ছে প্যানক্রিয়াস থেকে, কিন্তু আপ টু দ্য মার্ক হচ্ছে না, যেটা হওয়া উচিত ততটা হচ্ছে না। এই জন্য পেশেন্টের সুগার লেভেলটা বেড়ে গেছে। সেই পেশেন্টকেও আমরা রিভার্স করতে পারি প্রপার মেডিকেশন, আমাদের আয়ুর্বেদে পঞ্চকর্ম থেরাপি আর লাইফস্টাইল মডিফাই করলে এই পেশেন্টটাও কিন্তু নিজেকে পুরোপুরি রিকভার করতে পারে। অ্যান্ড খুব রিয়ার পেশেন্ট যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট, আচ্ছা, যারা কিন্তু শরীরে যতটা ইনসুলিন দরকার মানে একদমই ইনসুলিন সিক্রেশনই হচ্ছে না, কোনো না কোনো কারণ জন্য প্যানক্রিয়াস এরকম ইনসুলিন সিক্রেট করতে পারছে না বা শরীর ওই ইনসুলিনটাকে রিঅ্যাক্ট করতে পারছে না, তাকে বাইরে থেকে ইনজেক্ট করতে হচ্ছে। তো সেই পেশেন্টকেও আমরা আয়ুর্বেদে ট্রিটমেন্ট করি। আমরা বেসিক্যালি দেখি যারা নন ইনসুলিন ডিপেন্ডেন্ট থাকে তাদেরকে ইনজেকশন মারফতে ইনসুলিন নিতে হয়, কিন্তু আয়ুর্বেদে এমন না। আয়ুর্বেদে আমাদের কিছু মেডিসিন রয়েছে যেটা কিন্তু সেই ইনজেকশনটাকে আমরা রিপ্লেস করে ওষুধের মারফতে তাকে স্টেবল কন্ডিশনে রাখি। মানে ওষুধের মারফতেই তারা ইনসুলিনটা গ্রহণ করতে ইয়েস, পারছে। কেন কি একটা পেশেন্ট দিনে 2-3 ইনজেকশন নিতে চায় না, খুবই কষ্টদায়ক হয়, ব্যথা যন্ত্রণা ফিল করে। তো ন্যাচুরালি আমাদের কাছে অনেক পেশেন্ট আসে যে ডক্টর যা কিছু করে ওষুধ ইনজেকশনটা বন্ধ করে দিই, কেন সারাদিন নিতে পারছি না আমরা ব্যথা যন্ত্রণা, কেন কন্টিনিউয়াসলি নিতে নিতে এক জায়গা পুরো মানে হার্ড হয়ে যায়। এখানে আমার একটা প্রশ্ন আছে স্যার, ইনসুলিনটা এটা মানুষের মধ্যে একটা ধারণা রয়েছে, আমি জানি না ধারণাটা ঠিক না বেঠিক, যে ইনসুলিন নেওয়া একবার শুরু করলে নাকি আর বন্ধ করা যায় না, এটা কি ঠিক? দেখুন, প্রত্যেক লাইন প্যাথি একটা লাইন অফ ট্রিটমেন্ট রয়েছে। আপনি মডার্ন প্যাথিতে যাবেন, মডার্ন প্যাথি নিজের মতন একটা অ্যাডভাইস দেবে আপনাকে, আর আয়ুর্বেদে আপনি যখন আসবেন আয়ুর্বেদ তার নিজের মতন একটা অ্যাডভাইস দেবে আপনাকে। তো ওনাদের যে অ্যাডভাইসটা রয়েছে, ওনাদের যে কনসেপ্ট রয়েছে বা ওনাদের যে মেডিসিন রয়েছে সেটা রয়েছে যে আপনি ইনসুলিন স্টার্ট করবেন, বন্ধ করতে পারেন। কিন্তু আমরা আয়ুর্বেদে বলি না, আমরা বলি আপনি আসুন, আপনার ইনসুলিন টাইপ 1 ডায়াবেটিক পেশেন্ট রয়েছেন, আপনাকে ইনসুলিন ইনসাফিসিয়েন্ট আছে, আমরা মেডিসিন দিয়ে আপনার প্রবলেমটা সলভ করবো। আজকে আমি পেশেন্ট দেখলাম আমার মোবাইলে, উনি আমার নিজের প্রোফাইলটা পাঠিয়েছেন, ইনসুলিন ডিপেন্ডেন্ট পেশেন্ট, HbA1c আউট অফ কন্ট্রোল হয়ে গেছিলো, প্রচুর বেসিকে হয়ে গেছিলো, সুগার লেভেলটা অনেকটা ডিসব্যালেন্স হয়ে গেছিলো। আমি ওনার ইনসুলিন অনেক আগে বন্ধ করে দিয়েছি, মেডিসিন মারফত উনি রয়েছেন, অনেক স্টেবল রয়েছে, অনেক স্টেবল মানে অনেক স্টেবল শরীর। এখানে আমি একটু ইন্টারাপ্ট করছি স্যার, যদি ধরুন কেউ একটা দীর্ঘ সময় ধরে ইনসুলিনটা নিয়ে আসছেন এবং সে এবার ভাবলো এই অনুষ্ঠানটা দেখে যে অনেক ইনসুলিন নিয়েছি, চলো বেদজ্ঞান আয়ুর্বেদে ডক্টর সুলতান খানকে দেখাচ্ছি, এবার আপনার কাছে এলো, আপনি কি তৎক্ষণাৎ তার ইনসুলিনটাকে বন্ধ করে দেন, নাকি ইনসুলিন আর আপনার মেডিসিন একসঙ্গে চলতে চলতে কিছুদিন পর আপনি মানে প্রসেসটা কি আমি একটু জানতে চাই? আমি ডে 1 বন্ধ করে দিই, ডে 1 বন্ধ, আমি ডে 1 বন্ধ করে দিই। ডে 1 বন্ধ করে আমাদের আয়ুর্বেদ যে মেডিসিনগুলো রয়েছে সেই মেডিসিন আমি পেশেন্টদেরকে চার্জ করি, আর পেশেন্টকে আমি উইথিন এ মান্থ সেই রিপোর্টটাও দেখিয়ে দিই যে ফাস্টিং পিপি, HbA1c বা ইউরিন রিপোর্ট বা ACR রিপোর্টগুলো কেমন আছে। আচ্ছা, আর আমার প্রচুর পেশেন্ট রয়েছে যারা কিন্তু আমি যেটা বলছি আপনাকে, তারা কিন্তু ইনসুলিন টোটালি বন্ধ করে মেডিসিন কিন্তু কন্টিনিউয়াসলি নিয়ে যাচ্ছে। এই মেডিসিনটাও কি তাহলে কন্টিনিউ নিয়ে যেতে হবে? কেন কি এই জায়গায় একটু ক্রিটিক্যাল কন্ডিশন থাকে, হ্যাঁ, যেখানে কিন্তু প্যানক্রিয়াস আপনার ইনসুলিন উৎপন্নই করতে পারছে না, তো এই জায়গায় আপনাকে পেশেন্টকে কিছুদিন কিন্তু লং ট্রিটমেন্টটা চালিয়ে যেতে হবে। আচ্ছা, এবার যেটা দেখা যায় যে সুগার এক নয় একাধিক অর্গানকে টার্গেট করে, মেনলি প্রথম টার্গেটটা তার হচ্ছে ওই কিডনি, তারপরে চোখ টোক হাবি যাবি আরও অন্যান্য অর্গানগুলোকে সে এফেক্টেড করে। তো এই স্টেজটা কতটা সিরিয়াস, কতটা সেটা আয়ুর্বেদ প্রোটেক্ট করতে পারছে? দেখুন, আয়ুর্বেদে আমাদের ট্রিটমেন্ট যেটা রয়েছে, এই যে প্রোটেকশনটা আপনি বললেন না, এই প্রোটেকশনটা খুব ইম্পর্ট্যান্ট। যারাই ডায়াবেটিক পেশেন্ট তাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে যে আপনার শরীরে যে কোনো সময় কমপ্লিকেশন আসতে পারে, মানে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি বলুন বা নিউরোপ্যাথি বলুন, কার্ডিওপ্যাথি বলুন বা রেটিনোপ্যাথি বলুন, বা আপনি কম বয়সে আক্রান্ত হয়ে গেছে, আপনার সেক্সুয়াল সমস্যা পর্যন্ত চলে আসতে পারে। তো আপনাকে এমন ট্রিটমেন্ট দরকার যে সুগারটাকেও কন্ট্রোল করতে হবে বা সুগারকে নির্মূল করতে হবে, প্লাস আপনার শরীরে কমপ্লিকেশন না আসুক সেই ব্যবস্থাও আপনাকে করতে হবে, যেটা আয়ুর্বেদ কিন্তু খুব সুন্দরভাবে দিচ্ছে। আয়ুর্বেদে আমাদের কিছু রসায়ন মেডিসিন রয়েছে,
সেই রাসায়ন মেডিসিন আমরা ডায়াবেটিস পেশেন্টদেরকে দিই। আমাদের আয়ুর্বেদে পঞ্চকর্ম থেরাপি রয়েছে, যেটা ডিটক্সিফিকেশন বলা হয়। এই ডিটক্সিফিকেশন যখন আপনি করতে থাকবেন, মানে বছরে যখন একটা কোর্স আমরা করি, সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন পেশেন্টদেরকে আমরা পুরোপুরি রিলিজ করে দিই, তাদেরকে আমরা বলি মিনিমাম বছরে আপনি 2 বার পঞ্চকর্ম থেরাপি করতে থাকবেন। তাহলে আপনি এই যে কমপ্লিকেশনগুলো রয়েছে এর থেকে আপনি অনেক অনেক দূরে থাকবেন। কেন আপনি কন্টিনিউয়াসলি আপনার 2-3 মাস 6 মাস পর পর আপনি আপনার ব্লাড পরীক্ষাগুলো করতে থাকবেন, দেখবেন আপনি কিন্তু কোনো জিনিস আপনি কিন্তু ফ্লাকচুয়েট পাবেন না। আপনি দেখবেন সমস্ত রিপোর্টগুলো, প্যারামিটারগুলো কিন্তু আপনার নর্মাল জায়গায় রয়েছে। কেন আয়ুর্বেদ সেই প্রোটেকশনটা আপনাকে দিচ্ছে, সেটা একমাত্র আয়ুর্বেদ দিচ্ছে আপনাকে। क्या बात। তো সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে কেন আমরা আজকে ডায়াবেটিস নিয়ে আলোচনা করছি। যারা আপনারা এই ধরনের মধুমেহ রোগে আক্রান্ত হয়ে রয়েছেন এবং অনেক কিছু বাদ বিচার করে আপনাকে চলতে হচ্ছে, বিশেষ করে ইনসুলিন নিতে হচ্ছে, তার থেকেও আপনি মুক্তি চাইছেন, স্যার বলছেন ইটস পসিবল। তাহলে কি করতে হবে? আপনাকে বেদজ্ঞান আয়ুর্বেদের হাতটাকে ধরতে হবে। কিভাবে ধরবেন সেটা আমি বলে দেবো, কিন্তু তার আগে একটি টেলিফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোন? নমস্কার স্যার, আমি কলকাতা থেকে বলছি। তো আমার নাম হচ্ছে সুদীপ পাত্র। তো স্যার আমি বলছিলাম আমার পেটের সমস্যা রয়েছে। তো পেটের সমস্যা মাঝে মধ্যেই পেটটা ব্যথা ব্যথা করে, তল পেটে মাঝে মধ্যেই ব্যথা হয় এবং গ্যাস অম্বল অ্যাসিডিটিটা প্রায়শই বেশি হয়। তো আমি চ্যানেলে এত ভালোবাসি যে ডাক্তারবাবুর জন্য আমি করলাম সিটিভিএনে দেখে। তো স্যার এই যে এত পেটের যন্ত্রণা বা এই যে পেটের সমস্যাটা হচ্ছে, এই পেটের সমস্যাটা হওয়ার কারণ কি? মানে এত অল্প বয়স 21 ইয়ার্সে তো এই সমস্যাটা এতটা বাড়াবাড়ির কথা নয়, মেডিসিন অয়েন্টমেন্ট ইউজ করেও, কিন্তু কেন এটা হচ্ছে? পেটে কোনো ছবি করিয়েছেন আপনি? না সেরকম কোনো কিছু আমি করাইনি, এক্সরে রিপোর্ট করাইনি, আমি শুধু জাস্ট একটা লোকাল ডাক্তারকে দেখিয়েছিলাম। কতদিন থেকে হচ্ছে পেটে ব্যথা? স্যার এটা আমার রয়েছে প্রায় ওই 5-6 দিন হলো রয়েছে। 5-6 দিন থেকে হচ্ছে? হ্যাঁ, এই 5-6 দিন হলো, মানে একটু কমেছে কিন্তু আবার ওটা বেশিও হয়ে যায়। 7-8 দিন 20 মানে ধরুন 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে হচ্ছে টোটালি। আপনি ঠিকঠাক হিস্ট্রি দিচ্ছেন না। আপনি বলছেন 4-5 দিন থেকে হচ্ছেন, আবার বলছেন সপ্তাহখানি থেকে হচ্ছে। হ্যাঁ স্যার, মানে বাড়ছে, ওটা প্রথমে কমে যাচ্ছে, তারপরে কিছুটা বাড়ছে। ও এটা আপনার এক্ষুনি হয়েছে বা 2-3 দিন ধরে হয়েছে? এটা আপনার আগেও ছিল? মাঝে মাঝে কমে যায় আবার হয়, মাঝে মাঝে কমে যায় আবার হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এরকমই স্যার। এটা কতদিন ধরে, সেইটাই কতদিন ধরে হচ্ছে এই পুরোটা? পুরোটা হচ্ছে যে স্যার আপনার 10 দিন। 10 দিন 7 দিন। ঠিক আছে। পেটে কোন জায়গায় ব্যথা হচ্ছে? ওই যে স্যার আপনার কিছু তল পেটে, ধরুন ওই পেটের যে সাইডে, মানে সাইড বাই সাইড, সেই সাইডে কিছুটা পরিমাণে। ঠিক আছে ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। দেখুন দিদি, আমি এই জন্য জিজ্ঞেস করলাম, কেন আপনার জন্য পেট আছে, কিন্তু আমাদের পেট যেটা রয়েছে না, তার কিন্তু 9 ভাগ করা হয়েছে মেডিকেল সায়েন্সে। আবার 9 ভাগে আপনাকে আমাদেরকে দেখাতে হবে। আপনি যখন আসবেন তখন আমরা ক্লিনিক্যালি দেখতে পারবো যে পেটে কোন জায়গায় ব্যথা হচ্ছে, ব্যথা রেডিয়েট করছে কি রেডিয়েট করছে না। ঠিক আছে, তো এই জন্য আপনাকে একবার আমাদের চেম্বার ভিজিট করতে হবে। আর আপনি গ্যাস অম্বলও সমস্যা বললেন যে গ্যাস অম্বলও আপনার হচ্ছে, তো একবার আপনি চেম্বার ভিজিট করুন, একবার আপনি দেখিয়ে নিন। সমস্যা ছোট থাকলে কয়েকদিনে ওষুধ দেবো, খেয়ে নেবেন। সমস্যা বড় থাকলে তাহলে প্রপার চিকিৎসা করতে হবে আপনাকে। আমার একটা প্রশ্ন কিউরিওসিটির জায়গা থেকে আমি করছি। এই যে আপনি এক্ষুনি বললেন যে আপনারা মানে আয়ুর্বেদ পেটটাকে 9টা ভাগে ভাগ করে, আমরা যে কোনো ভাগ জোর সংখ্যায় দেখি, এখানে একটা বিজোড় সংখ্যার হিসাব 9 ভাগে ভাগ, মানে এটা আনইউজুয়াল, আমরা খুব একটা দেখি না। এটা কীভাবে? না, এটা মেডিকেল সায়েন্স 9 ভাগে পার্ট করা হয়েছে। কেন কি 9 ভাগে মানে অনেক জিনিস অনেক জায়গায় মানে রয়েছে, যেমন লিভার এক জায়গায় রয়েছে, স্প্লিন এক জায়গায় রয়েছে, পেনক্রিয়াস এক জায়গায় রয়েছে, কিডনি এক জায়গায় রয়েছে, তো সমস্ত জায়গায় বা অ্যাপেন্ডিক্স এক জায়গায় রয়েছে, তো 9 ভাগ করা আছে। আচ্ছা। তার সঙ্গে ব্যথা একটা সিস্টেম রয়েছে, যে একটা পেশেন্ট বলছে যে আমার এই জায়গায় ব্যথা হচ্ছে, এবার ব্যথা ওই জায়গায় রয়েছে, ব্যথা কি কোনো জায়গায় রেডিয়েট করছে, এক জায়গায় রয়েছে। আমি যখনই একটা জায়গায় প্যালপেবল করব, লিভার প্যালপেবল হচ্ছে কি না বা স্প্লিন প্যালপেবল হচ্ছে কি না, তো এটা পুরোপুরি ক্লিনিক্যাল ব্যাপার রয়েছে। পেশেন্টকে যখন পর্যন্ত আমরা হাত দিয়ে দেখবো না, পুরোপুরি জিনিসটা বোঝা যাবে। কে বাত, আমরা আসবো আলোচনা, কিন্তু যেটা আমি আপনাদেরকে একটু আগে বলছিলাম যে যারা ডায়াবেটিসের পেশেন্ট রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে হয়তো ইনসুলিনও নিচ্ছেন, কিংবা যারা সদ্য ধরা পড়েছেন ইমিডিয়েট, যারা সেক্ষেত্রে আয়ুর্বেদের হাত ধরতে চাইছেন, আপনারা কিভাবে ধরবেন? খুব সহজ, এমনটা ভাবার কোনো কারণ নেই। আপনি পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তেই থাকতে পারেন,
আপনি সেখান থেকেই কিন্তু বেদজ্ঞান আয়ুর্বেদের ট্রিটমেন্ট পেতে পারেন। কিভাবে? আমাদের এই স্ক্রিনে দেখুন, এখানটায় এই হলুদ বক্সটার মধ্যে লাল কালি দিয়ে দুটো ফোন নাম্বার লেখা রয়েছে। নাম্বার দুটোর মধ্যে প্রথমটি হলো 9073641643 আর দ্বিতীয়টি হলো 9031068089। এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে এই অনুষ্ঠান চলাকালীন কিংবা আফটার প্রোগ্রাম যে কোনো সময় আপনি ফোন করুন। ফোন করলে আপনি কোথায় থাকেন সেটা বলবেন এবং তাহলে আপনার এলাকার খুব কাছাকাছি বেদজ্ঞান আয়ুর্বেদের যে চেম্বারটি রয়েছে সেই সম্পর্কে ধারণা যাকে আপনি ফোন করবেন সেখান থেকে, মানে হেল্পলাইন নাম্বার থেকে আপনাকে দিয়ে দেওয়া হবে। এবং সেখানে কবে ডাক্তারবাবু উপস্থিত থাকছেন ওই চেম্বারে সেটাও আপনি জেনে নিতে পারেন। আপনাকে করতে হবে কি, শুধুমাত্র আপনার নামটা লেখাতে হবে ওই দিনে ওই চেম্বারে আপনি যাচ্ছেন, কারণ নির্দিষ্ট সময় নির্দিষ্ট ব্যক্তিকেই কিন্তু দেখা সম্ভব নির্দিষ্ট দিনে। ফলে নামটা লিখিয়ে দিতে ভুলবেন না, নামটা লিখিয়ে দিন, সেদিন সেই সময় করে চেম্বারে চলে যান, ডাক্তারবাবুকে আপনারা দেখিয়ে নিতে পারেন খুব সহজে। যত দেরি করবেন আমার মনে হয় ওই ইনসুলিনের সূঁচ ফোটানোর ব্যথা তত সহ্য করতে হবে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি কমলেশ শাহ বলছি বলুন মিস্টার শাহ। রায়গঞ্জ থেকে। আমার এই মানে গরম পড়াতে শ্বাসকষ্টটা বেড়েছে আর কি। আচ্ছা, শ্বাসকষ্ট নর্মালি একটু শীতকালে হয় শুনেছি, গরমকালে বাড়ছে? শীতকালে, হ্যাঁ শীতকালে সেরকম ভাবে অসুবিধা হয়নি, কিন্তু গরমকালে আমাকে ওই হেলারটা রাত্রে একবার টানতেই হয় আর কি। রাত্রের দিকে খুব অসুবিধাটা বেশি হয়। কত বয়স আপনার? 50 বছর। 50 ইয়ার্স। কত বছর থেকে নিচ্ছেন ইনহেলার? এটা মোটামুটি আমি বছর 2 থেকে 2 বছর 2.5 বছর হলো। 2 বছর 2.5 বছর। কবার নেন সারাদিনে? সারাদিনে নিতে হয় না, ওই রাত্রের দিকে আমাকে নিতে হচ্ছে, মানে শুতে যাওয়ার আগেই আর কি। মানে না নিলে তখন হয়তো শুতে খুব মানে কষ্ট হয়। আচ্ছা, বুকে কোনো এক্সরে কিছু করিয়েছেন? বুকে এক্সরে করিয়েছিলাম এর আগে, তো তখন তো কোনো কিছু হয়নি। আর আমি এই হোমিওপ্যাথি ওষুধ কিছুদিন খেয়েছিলাম। হ্যাঁ, হোমিওপ্যাথি ওষুধ কিছুদিন খেয়েছিলাম। না আপনি ইনহেলার নিচ্ছেন রাত্রেবেলা, আপনি এক্সরে কিছু করেননি বা স্পাইরোমেট্রি আপনি করলেন না। আপনাকে জানতে হবে যে আপনি সিওপিডি পেশেন্ট না অ্যাস্তমা পেশেন্ট, আপনার কী রোগ হয়েছে আপনার। আপনি মানে একটা লক্ষণ আপনি দেখতে পেরেছেন যে আপনি শ্বাসকষ্ট হচ্ছে, সেই জন্য আপনি একটা ইনহেলার ইউজ করছেন। আপনাকে ইনহেলারটা কি কোনো ডাক্তারবাবু দিয়েছিলেন নাকি আপনি নিজে নিজেই? না, ডাক্তারবাবু দিয়েছিলেন ওটা। কেন দিয়েছিলেন জিজ্ঞাসা করলেন না যেটা আমাকে কেন দিচ্ছেন? ওই মানে তখনই শ্বাসকষ্টের জন্য বলেছিলাম, তো তাতে উনি আমাকে ইনহেলারটা লিখে দিলেন। ঠিক আছে, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। ধন্যবাদ, শুনতে থাকুন। আপনি 2.5 বছর থেকে ইউজ করছেন। দেখুন, আমরা যে আয়ুর্বেদের যে ট্রিটমেন্টগুলো আমরা করি, এখানে আমাদের একটা প্লাস পয়েন্ট রয়েছে যে আমরা সবসময় রোগটাকে ধরার চেষ্টা করি বা রোগের ট্রিটমেন্ট করার চেষ্টা করি আমরা। তো আমি একটাই কথা বলবো, আপনি আমাদের হেল্পলাইন নাম্বার ফোন করুন, আমাদের চেম্বার যোগাযোগ করুন। আপনি জানেন না যে আপনার কেন শ্বাসকষ্ট হচ্ছে, আপনি শ্বাসকষ্ট হচ্ছেন, আপনি একটা ইনহেলার পেয়েছেন, আপনি ওটা রাত্রেবেলা ডেলি ইউজ করে যাচ্ছেন, 2.5 বছর আপনার হয়ে গেছে অলরেডি। এবার আস্তে আস্তে সেই ইনহেলার কিন্তু রেজিস্ট করবে, রেজিস্ট করার পর কিন্তু এর থেকে বড়ো আপনাকে স্টেপে যেতে হবে। তো বেটার হবে আপনি একবার যোগাযোগ করুন, আপনার রোগের চিকিৎসা করান। ইনহেলারটা আপনি চোখ বন্ধ করে ছেড়ে দিতে পারবেন আর নর্মাল লাইফ আপনি লিড করতে পারবেন। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো। হ্যালো। হ্যাঁ, নমস্কার। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি কলকাতা থেকে বলছিলাম। ওয়াইফের একটি সুগারের ব্যাপারে ডাক্তারের সঙ্গে কথা বলতে। হ্যাঁ, বলুন বলুন। আমি বলছি যে আমার ওয়াইফ 10-12 বছরের সুগারের পেশেন্ট। এখন ওর সমস্যাটা হচ্ছে, আগে নর্মাল মেডিসিন নিত, কিন্তু এখন ডক্টর রিসেন্টলি ওকে ইনসুলিন দিয়েছে। একটু সামান্য একটু অ্যাজমাটিক পেশেন্ট আছে, কিছুদিন আগে একটু অ্যাজমার প্রবলেম হয়েছিল, তারপর থেকেই ওকে ইনসুলিনটা দিয়েছে। এখন আমি ডাক্তারবাবুকে জানতে চাইছিলাম যে এই যে ইনসুলিনটা নিয়েছে, আপনাদের ওখান থেকে কি ইনসুলিনের বদলে কি কোনো ওষুধ মেডিসিন পেতে পারে? ইনসুলিন বন্ধ করে ওষুধ? হ্যালো। হ্যাঁ, ঠিক আছে, আপনার কিছু জিজ্ঞাসা আছে? আর সুগারের রিপোর্টটা কোথাও আছে? সুগার কত এখন? হ্যালো। হ্যালো, হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ বলছি, সুগারের মাপটা একটু বলুন, সুগার কত আছে?
সুগারের মাপটা হচ্ছে আপনার এখন এখন যে সুগার আছে, এই লাস্ট টেস্ট করেছিলাম 134, 122-23 এরকম হয়, 10 কম বেশি থাকে। আর না খেয়েটা থাকে 190। কত খেয়ে? খেয়ে না খেয়ে হচ্ছে 100-র মধ্যে। আপনি টেলিভিশনে না শুনে টেলিফোনে শুনুন। না খেয়েছিল 122, হুম, আচ্ছা, আর খেয়ে আর খেয়েছিল 190। ঠিক আছে, আপনি টিভি 190। বেশ, ঠিক আছে। শুনতে থাকুন। দেখুন, আমরা স্টার্টিং প্রোগ্রামে আমরা বললাম যে আয়ুর্বেদে তিনটে পেশেন্টকে আমরা চিকিৎসা করছি, যারা প্রি ডায়াবেটিক, যারা ডায়াবেটিক, আর যারা ইনসুলিন ডিপেন্ডেন্ট রয়েছে। তো আপনার মিসেসের যে প্রবলেম আপনি বলছেন, ইনসুলিন ছাড়তে চাইছেন, ইনসুলিনকে মেডিসিনে রিপ্লেস করতে চাইছেন, আয়ুর্বেদিক মেডিসিন রয়েছে, কিন্তু তার জন্য ওনাকে একবার আমাদের চেম্বার ভিজিট করতে হবে। আপনি কলকাতায় বলছেন আপনার বাড়ি রয়েছে, দমদম, যোধপুর, কালীবাড়ি, যেখানে আপনার সুবিধা সেখানে আপনি পেশেন্টকে নিয়ে আসবেন, কিন্তু যা যা রিপোর্ট হাতে রয়েছে সমস্ত রিপোর্ট নিয়ে আসবেন। তারপর যে মেডিসিনগুলো আমি দেবো সেটা ঠিকঠাক আপনি খাবেন, তাতে দেখবেন পেশেন্ট কিন্তু স্টেবল কন্ডিশনে থাকবে। এখানে আমার একটা প্রশ্ন আছে স্যার। এই যে ধরুন যে পেশেন্টটি এখনো ফোন করলেন, সে 10 থেকে 12 বছর ধরে ওষুধ খেলো, তার সুগার হয়েছিল, 10-12 বছর পর ওষুধ খাবার পর এবার ডাক্তার বলছে তোমাকে আর ওষুধে হচ্ছে না, এবার ইনসুলিন দিতে। তাহলে ওষুধ খাইলাম কেন? আমার মানে এটা বুঝতে পারি না, মানে বিষয়টা কি? দেখুন, এটা অনেক বড় একটা ডিবেট হয়ে যাবে, আমি ওই পথে যেতে চাইছি না। প্রবলেমটা এই জায়গায় হয়, কিন্তু আমরা এটা ইগনোর করছি আমি, কেন কি আমি চাই না এটা অনেক বড় ডিবেট হয়ে যাবে। এই জন্য আয়ুর্বেদে আমরা বলি যে প্রথম থেকে আপনারা আয়ুর্বেদ ট্রিটমেন্ট করেন। ডায়াবেটিক পেশেন্টদেরকে আমি বারবার বলি আয়ুর্বেদ ট্রিটমেন্ট করেন, তাতে আপনার সুগারটাও ভালো থাকবে, আপনার কোয়ান্টিটি বাড়বে না, আপনার যা ওষুধ থাকবে সেই ওষুধের মধ্যেও আপনি থাকবেন। ইভেনচুয়ালি আপনি প্রপার ট্রিটমেন্ট করলে, প্রপার নিজের লাইফস্টাইল মেনটেন করলে আপনি রিভার্স করতে পারবেন প্রবলেমটাকে। এখানে আপনাকে কোনো ইনজেকশন বা অপারেশন বা কিছুতে যেতে হবে না, মেডিসিনেই আপনি থাকবেন, পঞ্চকর্মা থেরাপিতে আপনি সুস্থ থাকবেন। মানে আমি এটা জানতে চাইছি যে আয়ুর্বেদের ট্রিটমেন্টে আমি যদি যাই, তাহলে 10-12 বছর পর আমাকে আপনি বলবেন না তো যে এবার আর আয়ুর্বেদের ওষুধে হচ্ছে না, ইনসুলিন নিন? কোনো দিনই বলবো না। আমরা তো ইনসুলিন বন্ধ করে মেডিসিন দিচ্ছি, আপনাকে যে মেডিসিন নিতে হবে না, আপনি মেডিসিন নেন। আর আই ডোন্ট নো, মানে আই থিঙ্ক যে আজকে আমি 10 বছর থেকে প্র্যাকটিস করছি, আমার কোনো পেশেন্ট রয়েছে যে 10 বছর থেকে মেডিসিন খেয়ে যাচ্ছে। যারা ডায়াবেটিস ট্রিটমেন্ট করছে, একটা টাইম বন্ড ট্রিটমেন্ট আমরা করি, সেই টাইম বন্ডে আমরা তাকে রিভার্স করে দেখি। কে বাত। তাহলে সেক্ষেত্রে আমি আপনাদেরকে আবার সেই নাম্বার দুটো বলে দিচ্ছি, যে নাম্বার দুটোতে আপনাদের এই প্রোগ্রাম চলাকালীন কিংবা প্রোগ্রামের পরে আপনারা ফোন করতে পারেন। আমাদের স্ক্রিনে থাকা নাম্বারগুলোর মধ্যে আমি বলে দিই 9073641643 এবং 9031068089। এই নাম্বার দুটোর মধ্যে যে কোনো একটি নাম্বারে আপনারা ফোন করতে পারেন। আপনাদের নিয়ারেস্ট রাজ্যের উত্তর থেকে দক্ষিণ প্রত্যেকটি জেলাতে চেম্বার রয়েছে, যে কোনো চেম্বারে আপনারা চলে যেতে পারেন। আজকে বিদায় নেব স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের আমাদের সঙ্গে থাকবার জন্য। নমস্কার।